আজ আপনি শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. এই গল্পে অভিনয় করেছেন অভিক, দীপক, অপূর্ব এবং সায়ন। ট্রান্সলেশন, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট। শার্লক হোমসের সঙ্গে আমার ঘনিষ্ঠতার ফলে যেসব বিচিত্র অভিজ্ঞতা ও আকর্ষণীয় স্মৃতির সঞ্চয় আমার হয়েছে, সেগুলো যখনই লিখতে বসেছি তখনই আত্মপ্রচারের প্রতি তার গভীর অনীহা বারবার তাতে বাধার সৃষ্টি করেছে। তার গম্ভীর রূঢ় প্রকৃতির জন্য জনসমাদরকে সে সবসময় ঘৃণার চোখে দেখে। যে কোনো কেসকে সাকসেসফুল রেজাল্টে টেনে নিয়ে যাওয়ার পর তার সম্পূর্ণ কৃতিত্ব সে কোনো সরকারি অফিসারের হাতে তুলে দেয় এবং সকলে যখন তার বদলে সেই অফিসারটির প্রশংসায় মুখর হয়ে ওঠে, তখন একটা বিদ্রূপের হাসি হেসে সেটা কান পেতে শুনতেই হোমসের সবচাইতে বেশি আনন্দ হয়। আকর্ষণীয় ঘটনার কোনো অভাব নেই। সাম্প্রতিককালে আমি যে জনসাধারণের সামনে তার কোনো কাহিনী উপস্থিত করতে পারিনি, আমার বন্ধুর এই মনোভাবই হলো তার আসল কারণ। তার কিছু অভিযানে অংশগ্রহণ করার যে সৌভাগ্য আমার হয়েছে, তার ফলেই আমাকে বিবেচক ও সংযত হতে হয়েছে। গত মঙ্গলবার হোমসের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম। টেলিগ্রামে যেখানে কাজ চলে সেখানে হোমস কখনো চিঠি লেখে না। সেই টেলিগ্রামে লেখা ছিল, ওয়াটসন, তুমি কর্নিশ আতঙ্কের কাহিনীটা সকলকে বলছো না কেন? এরকম বিস্ময়কর অদ্ভুত কেস আমার হাতে খুবই কম এসেছে। টেলিগ্রামটা পড়ে আমার বিস্ময়ের অন্ত রইল না। অতীতে স্মৃতির কোনো আকস্মিক উচ্ছ্বাসে ঘটনাটা হয়তো তার মনের মধ্যে ভেসে উঠেছে, অথবা কোনো আকস্মিক ঘটনায় তার মনে এমন বাসনা জেগে উঠেছে কিনা তা আমি জানি না। তবু তার এই সিদ্ধান্ত পরিবর্তন করে কাহিনীটা আবার বন্ধ করে দেওয়ার টেলিগ্রাম আসার আগেই আমি তড়িঘড়ি সব কাগজপত্র গুছিয়ে নিয়ে কাহিনীটি আপনাদের সামনে উপস্থিত করছি। সেই সময় অর্থাৎ 1897-এ স্প্রিংয়ে অবিশ্রাম কঠোর পরিশ্রমের ফলে এবং তার নিজের কিছু কিছু ভুল অভ্যেসের কারণে হোমসের কঠোর স্বাস্থ্যবান শরীরেও ভাঙনের লক্ষণ দেখা দিয়েছিল। সে বছর মার্চ মাসে হার্লে স্ট্রিটের ডক্টর মুর এগার স্পষ্ট জানিয়ে দিলেন যে বিখ্যাত এই বেসরকারি গোয়েন্দা বন্ধুটির যদি স্বাস্থ্যের চরম সংকট এড়ানোর বাসনা থাকে, তাহলে সে যেন সব রকম কাজকর্ম ছেড়ে দিয়ে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করে। কিন্তু নিজের স্বাস্থ্যের বিষয় হোমসের তিলমাত্র মাথা ব্যথা কখনো ছিল না, কারণ মনকে শরীরের ব্যাপারে উদাসীন রাখার ক্ষমতা তার অসাধারণ। তবু তাকে চিরদিনের মতো সব কাজকর্মের অনুপযুক্ত হয়ে পড়তে হবে, এই ভয় দেখিয়ে শেষ পর্যন্ত চেঞ্জে যাওয়ার জন্য রাজি করানো গেল। আর তার ফলেই সে বছর স্প্রিংয়ের প্রথম দিকেই আমরা দুজন কর্নিশ উপদ্বীপের প্রত্যন্ত প্রদেশে পোলধু উপসাগরের নিকটবর্তী একটি ছোট বাড়িতে গিয়ে বাস করতে লাগলাম। জায়গাটি বেশ মনোরম ও আমার পেশেন্ট বন্ধুটির জটিল অবস্থার পক্ষে খুবই উপযুক্ত। একটি ঘাসে ঢাকা উঁচু টিলার মতো জায়গায় আমাদের চুনকাম করা ছোট্ট বাড়িটা অবস্থিত। তার জানলা দিয়ে মাউন্টস উপসাগরের প্রাচীন বিপজ্জনক অর্ধবৃত্তটা চোখে পড়ে। সমুদ্রগামী জাহাজের বহুদিনের মৃত্যুফাঁদটির পেছনে অবস্থিত কালো পাহাড়ের সারিতে এবং তার আছড়ে পড়া ঢেউয়ের জলে মুছে যাওয়া শৈলমালায় কত নাবিক যে প্রাণ হারিয়েছেন তার সীমা নেই। যখন উত্তরের বাতাস বয়ে যায়, তখন এই উপসাগর শান্ত ও নিরাপদ থাকে, আর তাই ঝঞ্ঝা থেকে বাঁচতে জাহাজগুলো বিশ্রাম ও আশ্রয়ের আশায় এখানে এসে ভিড় করে। তারপর সহসা দেখা দেয় ঘূর্ণিপাক, দক্ষিণ পশ্চিম থেকে ছুটে আসা প্রচণ্ড ঝোড়ো হাওয়া। জাহাজের নোঙরে তখন টান পড়ে, সুরক্ষিত তটরেখা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর পাহাড়ে ও সাগর তরঙ্গে শুরু হয় তখন মরণ সংগ্রাম। বিজ্ঞ নাবিকেরা সবসময় এই বিপজ্জনক জায়গাটায় এড়িয়ে চলে। এখানকার সমুদ্রের পরিবেশ যেমন বিষণ্ণ গম্ভীর, স্থলভাগের পরিবেশেও তারই ছাপ। ঢেউ খেলানো উপকূল নির্জন খাঁখা করছে। মাঝে মাঝে দু একটা চার্চের চূড়োয় কোনো কোনো প্রাচীন গ্রামের পতাকা উঠছে। সেই উপকূলের যেদিকেই দৃষ্টি যাবে সেদিকেই চোখে পড়বে কোনো সম্পূর্ণ মুছে যাওয়া মানব গোষ্ঠীর কিছু স্মৃতিচিহ্ন।
তাদের ইতিহাসের একমাত্র সাক্ষী কিছু পাথরের স্মৃতিসৌধ, মৃতদের সমাধি দেওয়া কিছু ছোট বড় ঢিবি, আর প্রাগৈতিহাসিক যুদ্ধের স্মৃতিবাহী কিছু বিচিত্র মাটির জিনিস। স্থানটির মায়াবী সৌন্দর্য ও রহস্য, বিলুপ্ত মানুষের স্মৃতি জড়িয়ে থাকা সেই নির্জন পরিবেশ আমার বন্ধুটির কল্পনাকে নাড়া দিল। উপকূলের বুকে বহুক্ষণ ধরে ঘোরাফেরা করা ও নির্জন সেই ভ্রমণের ধ্যানেই বন্ধুটির অনেকটা সময় কাটতে লাগল। প্রাচীন কর্নিশ ভাষাও তার মন কেড়ে নিল। আমার এখনো মনে পড়ে তার ধারণা হয়েছিল যে কর্নিশ ভাষা চ্যালডীয় ভাষারই সমগোত্রীয় এবং ফিনিশিয়ার টিন ব্যবসায়ীদের সূত্রেই তার সৃষ্টি। ভাষাতত্ত্বের উপর একগাদা বই আনিয়ে সে যখন এই মতবাদটি প্রতিষ্ঠার জন্য প্রবল ব্যস্ত, তখনই হঠাৎ একদিন আমার দুঃখের কারণ হয়ে এবং হোমসের অকৃত্রিম আনন্দের কারণ হয়ে সেই স্বপ্নের দেশেও এমন একটা সমস্যা একেবারে আমাদের দোরগোড়ায় এসে আমাদের জড়িয়ে ফেলল, যেটা আমাদের লন্ডন থেকে চলে আসা কারণগুলোর থেকে অনেক বেশি তীব্র, রোমহর্ষক ও রহস্যময়। সেই ঘটনায় আমাদের সরল সাধারণ জীবনযাত্রার শান্তিপূর্ণ নিয়মিত দৈনন্দিন কর্মধারা প্রচণ্ডভাবে বাধাপ্রাপ্ত হল এবং এমন একটা ঘটনা প্রবাহের সঙ্গে আমরা জড়িয়ে পড়লাম যাতে কেবলমাত্র কর্নিশ নয়, সমগ্র পশ্চিম ইংল্যান্ডই প্রবল উত্তেজনায় আন্দোলিত হয়ে উঠল। সে সময়ের কর্নিশ আতঙ্ক বলে বর্ণিত সেই কাহিনীটি আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে, যদিও সেই ঘটনার অত্যন্ত অসম্পূর্ণ একটি বিবরণী তখন লন্ডনের সংবাদপত্রগুলোতে পৌঁছেছিল। এখন 13 বছর পরে সেই অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত প্রকৃত বিবরণ আমি জনসাধারণকে জানাচ্ছি। আগেই বলেছি, এখানে ওখানে অবস্থিত চার্চের চূড়ো দেখেই বোঝা যায় কর্নওয়ালের এই অঞ্চলে কিছু গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে সবথেকে নিকটবর্তী গ্রাম হল ট্রেডানিক। শ্যাওলা ঢাকা একটা প্রাচীন চার্চকে ঘিরে শ'দুয়েক অধিবাসী সেখানে বাস করে। সেখানকার উপাচার্য মিস্টার রাউন্ড হে একজন প্রত্নতত্ত্ববিদ এবং সেই সূত্রেই তার সঙ্গে হোমসের পরিচয় ঘটে। সুদর্শন, মধ্যবয়স্ক ভদ্রলোক, স্থানীয় খবরাখবর সবই রাখেন। তার আমন্ত্রণে একদিন আমরা চা খেতে গেছিলাম এবং সেখানেই মিস্টার মর্টিমার ট্রেগেনিসের সঙ্গে পরিচয় হয়েছিল। মিস্টার ট্রেগেনিস একজন স্বাধীনচেতা ভদ্রলোক। উপাচার্য মশায়ের মস্ত বড় নির্জন বাড়িতে ঘর ভাড়া করে থাকায় উপাচার্যের যৎসামান্য আয় কিছুটা হলেও বেড়েছে, যদিও দুজনের মধ্যে খুব অল্প বিষয় মিল ছিল। তবু এই সুবিধায় অবিবাহিত উপাচার্য মশাই বেশ খুশিই ছিলেন। ভাড়াটেটা রোগা লিকলিকে, কালো, চশমাধারী, এমনভাবে ঝুঁকে হাঁটে যে তাকে দেখে দৈহিক পঙ্গু মনে হয়। মনের মধ্যে এখনো ভাসছে যে অল্প সময়টুকু সেখানে ছিলাম, তাতেই মনে হয়েছিল যে উপাচার্য মশাই খুব রসিক এবং খোশমেজাজি, আর অন্যদিকে তার ভাড়াটে আশ্চর্য রকমের নির্বাক স্বল্পভাষী। বিষণ্ণ মুখে ইন্ট্রোভার্ট লোকটি চোখ নিচু করে বসে সারাক্ষণ নিজের চিন্তাতে মগ্ন ছিল। 16ই মার্চ মঙ্গলবার ব্রেকফাস্টের ঠিক পরে প্রতিদিনের মতো উপকূল ভ্রমণের প্রস্তুতির আগে আমরা একসঙ্গে বসে পাইপটা ধরিয়েছিলাম। এমন সময় অকস্মাৎ সেই দুই ভদ্রলোক আমাদের ছোট বসার ঘরে এসে ঢুকলেন। মিস্টার হোমস, কাল রাত্রে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। এরকম ঘটনার কথা আমরা কখনো শুনিনি। ঘটনাচক্রে এই সময় আপনি যে এখানে উপস্থিত রয়েছেন, এর জন্য আমরা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ সারা ইংল্যান্ডের মধ্যে বর্তমানে একমাত্র আপনাকেই আমাদের দরকার। বেশ বিরূপ দৃষ্টিতেই আমি অপ্রত্যাশিত উপাচার্য মশাইয়ের দিকে তাকালাম, কিন্তু হোমস ঠোঁট থেকে পাইপটা নামিয়ে শিকারীদের আভাস পাওয়া বন্য প্রাণীর মতো খাড়া হয়ে সতর্কভাবে বসল। সেই ইশারায় সোফাটা দেখিয়ে দিতেই আমাদের উত্তেজিত অতিথিটি তার সঙ্গী সহ সেখানে বসলেন। মিস্টার মর্টিমার উপাচার্য মশাইয়ের থেকে সংযত হলেও সরু হাত দুটোর কাঁপুনি ও তার কালো চোখের উজ্জ্বলতা প্রমাণ দিচ্ছিল যে ভেতরে ভেতরে সেও কম উত্তেজিত হয়নি। আমি বলবো না, আপনি বলবেন। দেখুন, মনে হচ্ছে ব্যাপারটা মিস্টার মর্টিমার আবিষ্কার করেছেন, আর আপনি ওনার মুখ থেকে শুনেছেন, কাজেই উনি বললেই ভালো হয়। আমি একবার তাড়াতাড়ি সাদা পোশাক পরিহিত উপাচার্যটিকে আর একবার সুসজ্জিত ভাড়াটে লোকটিকে দেখলাম। হোমসের এই সরল অনুমানটি তাদের বিস্মিত করেছে। আগে আমি কিছু বলতে চাই, সেটা শুনলেই আপনি বুঝতে পারবেন। মিস্টার ট্রেগেনিসের মুখ থেকে বিস্তারিত বিবরণ শুনবেন, নাকি এক্ষুনি সেই রহস্যময় ঘটনাস্থলে যাবেন?
প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, আমার এই বন্ধুটি গতকাল সন্ধ্যাটা তার অন্য দুই ভাই ওয়েন ও জর্জ এবং বোন ব্রেন্ডার সঙ্গে ট্রেডানিক ওয়ার্থার বাড়িতে ছিলেন। উপকূলের ভেতরে যে পুরনো পাথরের ক্রসটা আছে তার কাছেই ওনাদের বাড়ি। বসার ঘরের টেবিলে বসে উনি সকলের সঙ্গে তাস খেলেছেন। সকলেই সুস্থ শরীরে নিত্যদিনের মতো স্বাভাবিকভাবেই ছিলেন। রাত 10টার পরে উনি সেখান থেকে চলে আসেন। তারপর বেশ সকালেই ঘুম থেকে ওঠেন। আজ সকালেও ব্রেকফাস্টের আগে উনি সেই দিকেই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ডক্টর রিচার্ডসের গাড়ি পেছন থেকে এসে ওনাকে ধরে ফেলে। ডক্টর রিচার্ডস জানান একটা জরুরি ডাক পেয়ে তিনি ট্রেডানিক ওয়ার্থায় যাচ্ছেন। স্বাভাবিকভাবেই মিস্টার মর্টিমার তার সঙ্গে যান। ট্রেডানিক ওয়ার্থায় পৌঁছানোর পর একটা অদ্ভুত দৃশ্য ওনার চোখে পড়ে। কাল রাতে উনি চলে আসার সময় ওনার দুই ভাই ও বোন অর্থাৎ ওয়েন, জর্জ ও ব্রেন্ডা টেবিলকে ঘিরে যেভাবে বসেছিলেন তখনও ঠিক সেইভাবেই বসে আছে। আর তাসগুলো তাদের সামনে বেছানো রয়েছে, আর মোমবাতিগুলো পুড়ে নিঃশেষ হয়ে গেছে। বোনটি চেয়ারেই হেলান দিয়ে রয়েছেন, কিন্তু মৃত অবস্থায়। আর ভাই দুটো তার দুপাশে বসে সম্পূর্ণ উন্মাদ লোকের মতো অনবরত হাসছে, চেঁচাচ্ছে আর গান করছে। মৃত বোন ও বিকৃত মস্তিষ্কের দুটো ভাই তিনজনেরই মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছায়া। কোনো ভয়ঙ্কর আতঙ্কে তাদের মুখ এমনভাবে বিকৃত হয়ে উঠেছে যে তাদের দিকে তাকাতেও ভয় করে। বাড়িতে অন্য কোনো লোকের উপস্থিতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু আছে পুরনো রাঁধুনি ও গৃহকর্ত্রী মিসেস পোর্টার। সে বলছে রাতে সে একটানা গভীর ঘুমে ঘুমিয়েছে, কোনো শব্দ শোনেনি, কোনো কিছুই চুরি যায়নি বা এলোমেলো ছড়ানো ছিটানোর চিহ্নও পাওয়া যায়নি। কি সেই আতঙ্ক যা দেখে একজন মহিলার মৃত্যু হয়েছে এবং দুটো শক্ত সমর্থ মানুষের বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে? মিস্টার হোমস, সংক্ষেপে এই হলো ঘটনা। এই রহস্যের সমাধান করতে পারলে আপনার পক্ষে একটা বড় কাজ করা হবে। আশা ছিল শার্লককে বুঝিয়ে সুঝিয়ে সব ঝামেলা থেকে সরিয়ে যেমন শান্তিতে বাস করার জন্য এখানে তাকে এনেছি তার মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু তার তীক্ষ্ণ গম্ভীর মুখ আর সংকুচিত ভুরু দেখি বুঝলাম সে আশা বৃথা। যে অপ্রত্যাশিত বিচিত্র নাটক আমাদের শান্তিপূর্ণ জীবনকে বিঘ্নিত করেছে তারই চিন্তায় সে মগ্ন হয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। অবশেষে সে বলল, ব্যাপারটা আমি একবার তলিয়ে দেখতে চাই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যাপারটা খুবই অদ্ভুত ধরনের। আচ্ছা মিস্টার হে, আপনি নিজে সেখানে গিয়েছিলেন? না মিস্টার হোমস, মিস্টার ট্রেগেনিসি সংবাদটা চার্চে পৌঁছে দেন, আর সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি আপনার কাছে চলে এসেছি। দুর্ঘটনাটা যেখানে ঘটেছে সেটা এখান থেকে কত দূর? মাইল খানেক হবে। ও, তাহলে তো আমরা একসঙ্গে হেঁটেই যেতে পারি। কিন্তু যাওয়ার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব মিস্টার মর্টিমার। আশা করি আপনি সাহায্য করবেন। লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, কিন্তু আমি লক্ষ্য করে বুঝতে পেরেছি তার মধ্যে চাপা উত্তেজনা উপাচার্য মশায়ের প্রকাশ্য উচ্ছ্বাসের থেকে অনেক বেশি। ম্লান উদাস বদনে বসে বসে উৎকণ্ঠিত দৃষ্টিতে সে হোমসের দিকে তাকিয়েছিল। তার সরু হাত দুটো মুষ্টিবদ্ধ অবস্থায় অনবরত কাঁপছিল। তার পরিবারে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে তার বিবরণ শোনার সময় তার ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁটটা বারবার কেঁপে উঠছিল। সেই দৃশ্যের আতঙ্কের ছাপ যেন তার সেই দুটো কালো চোখে ফুটে উঠেছিল। আপনার যা ইচ্ছে হয় জিজ্ঞেস করতে পারেন মিস্টার হোমস। এসব কথা বলা বড়ই কষ্টকর, তবুও আপনাকে সমস্ত সত্যি কথাই বলবো। ওয়েল, কাল রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা আগে বলুন। দেখুন মিস্টার হোমস, উপাচার্য মশাই যেমন বললেন রাতের খাবারটা আমি সেখানেই খাই। তারপর আমার দাদা জর্জ হুইস্ট খেলার কথা বলে। রাত 9টা নাগাদ আমরা খেলতে বসি। 9:45টার সময় আমি উঠে পড়ি। তখন তারা সকলেই হাসি খুশি মেজাজে টেবিলেই বসেছিল। আপনাকে বাইরে কে দিয়ে যায়? মিসেস পোর্টার শুতে গেছিল, কাজে আমি একাই বেরিয়ে এসেছিলাম। হলের দরজাটা আমিই বন্ধ করে দিয়ে আসি। যে ঘরে তারা বসেছিল তার জানালাটা বন্ধ ছিল, কিন্তু খড়খড়ি বোধহয় নামানো ছিল না। সকালে দরজা বা জানালার কোনো পরিবর্তন দেখিনি, বা কোনো লোক যে বাড়িতে ঢুকেছিল এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু আতঙ্কে পাগল হয়ে আমার দুজন ভাই বসে আছে, আর তীব্র ভয় ব্রেন্ডা মারা গেছে, তার মাথাটা চেয়ারের হাতলের উপর ঝুলে রয়েছে। সে দৃশ্য বড়ই কষ্টকর।
যতদিন বেঁচে থাকবো সে দৃশ্য কোনোদিন আমার মন থেকে মোছা যাবে না। আপনার ডেসক্রিপশন অনুসারে ঘটনাটা তো অসাধারণ, তবে এ সম্বন্ধে আপনার নিজস্ব কোনো ধারণা নেই বলেই আমি ধরে নিতে পারি, তাই তো? শয়তানি ব্যাপার মিস্টার হোমস, শয়তানি ব্যাপার। কোনো সাধারণ মানুষের ব্যাপারই নয়। এমন কিছু ঘরে ঢুকেছিল যা দেখেই ওদের মনের বোধ বুদ্ধির আলো নিভে যায়। মানুষের কোনো কৌশলে কি তা করতে পারা সম্ভব? কিন্তু মিস্টার মর্টিমার, ব্যাপারটা যদি মানুষের আয়ত্তের বাইরে হয় তাহলে তো আমারও আয়ত্তের বাইরে। তবু আপনাদের কথা মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সব রকম প্রাকৃতিক ব্যাখ্যার কথা ভেবে একবার দেখতেই হবে। দেখুন, দেখাই যাচ্ছে যে আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আছেন, কারণ তারা এক জায়গায় থাকেন এবং আপনি আলাদা বাসা ভাড়া করে থাকেন। তা ঠিক মিস্টার হোমস, তবে সেটা অতীতের ব্যাপার এবং এখন সে সমস্যা মিটে গেছে। রেড রুথে আমাদের একটা টিনের খনি ছিল। একটা কোম্পানির কাছে সেটা বেচে দিয়ে যথেষ্ট টাকা পয়সা নিয়েই আমরা এখানে চলে আসি। আমি অস্বীকার করছি না যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আমাদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দিয়েছিল, কিন্তু সেসব আমরা ভুলে গেছি, মেনেও নিয়েছি। এখন আমরা সকলেই স্বাচ্ছন্দ্যে আছি। আচ্ছা, যে সন্ধেটা আপনারা একসঙ্গে কাটিয়েছিলেন সেটার কথা একটু ভালো করে ভেবে দেখুন তো। এমন কোনো কথা আপনার মনে পড়ছে কি যা এই শোচনীয় দুর্ঘটনার ওপর কোনো রকম আলোকপাত করতে পারে? বেশ ভালো করে ভাবুন মিস্টার মর্টিমার। দেখুন, আমার কাজে লাগে এমন কোনো সূত্র যদি পাওয়া যায় তবেই আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। না মিস্টার হোমস, সেরকম কিছু মনে পড়ছে না। আপনার ভাই বোনেরা বেশ স্বাভাবিক মেজাজেই ছিলেন? হ্যাঁ, আসলে সেদিনের থেকে ভালো মেজাজে তাদেরকে আর কখনো দেখিইনি। তাহলে আমার কাজে লাগতে পারে এরকম আর কিছুই আপনি বলতে পারবেন না। মর্টিমার গভীরভাবে কি যেন ভাবল, তারপর বলল, একটা কথা মনে পড়েছে মিস্টার হোমস। আমরা যখন টেবিলে বসেছিলাম তখন আমার পিঠটা ছিল জানালার দিকে, আর আমার পার্টনার হিসেবে আমার দাদা জর্জের মুখটা ছিল জানালার দিকে। একবার আমি লক্ষ্য করেছিলাম সে আমার কাঁধের উপর দিয়ে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও মুখ ঘুরিয়ে তাকালাম, দেখলাম খড়খড়িটা তোলা, কিন্তু জানালাটা বন্ধ। তবুও বাগানের ঝোপঝাড়গুলো আমার চোখে পড়ল এবং মুহূর্তের জন্য আমার মনে হলো আমি যেন তার ভেতর দিয়ে কাউকে ছুটে যেতে দেখলাম। সেটা মানুষ নাকি জন্তু তাও বলতে পারবো না, শুধু মনে হলো কিছু যেন সেখানে ছিল। যখন জানতে চাইলাম সে কি দেখেছিল তখন দাদাও সেই একই উত্তর দিল। শুধু এটুকুই বলতে পারি। এ বিষয়ে কোনো রকম খোঁজ খবর করেননি? না মিস্টার হোমস, ব্যাপারটাকে তেমন কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। বিপদের কোনো রকম আশঙ্কা না করেই তাহলে আপনি চলে আসেন? আসলে বিপদের কোনো আশঙ্কাই আমি করিনি মিস্টার হোমস। আচ্ছা, এত সকালে আপনি খবরটা শুনলেন কি করে? সকালে ওঠাই আমার অভ্যেস, আর সাধারণত ব্রেকফাস্টের আগে আমি একটু মর্নিং ওয়াকে বেরোই। আজ সকালে সবে বেরিয়েছি এমন সময় ডাক্তারের গাড়ি আমাকে ধরে ফেলল। তিনিই আমাকে বললেন বৃদ্ধা মিসেস পোর্টার একটি ছেলেকে দিয়ে জরুরি ডাক পাঠিয়েছে। আমি লাফ দিয়ে গাড়িতে উঠলাম, গাড়ি ছেড়ে দিল। সেখানে পৌঁছেই ভয়ঙ্কর ঘটনাটা দেখলাম। চুল্লির আগুন ও মোমবাতিগুলো জ্বলে জ্বলে কয়েক ঘন্টা আগেই নিভে গেছিল, আর ভোর না হওয়া পর্যন্ত তারা তিনজনে সেখানেই বসেছিল। ডাক্তার বললেন অন্তত 6 ঘন্টা আগে ব্রেন্ডার মৃত্যু হয়েছে। দেহে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। চেয়ারের হাতলের উপর সে ঢলে পড়েছিল, মুখে সেই ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। জর্জ ও ওয়েন টুকরো টুকরো গানের কলি গুনগুন করছিল, আর দুটো বড় বাঁদরের মতো দাঁত মুখ খিঁচোচ্ছিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমি সহ্য করতে পারছিলাম না। ডাক্তারের মুখও কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। মূর্ছিত হয়ে তিনি একটা চেয়ারের উপর প্রায় পড়েই যাচ্ছিলেন। আমরাই তাকে কোনো রকমে ধরে ফেললাম। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে টুপিটা পড়তে পড়তে হোমস বলল, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মনে হচ্ছে আর দেরি না করে এখনই আমাদের ট্রেডনিক ওয়ার্থায় রওনা দেওয়া দরকার। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে প্রথম অনুমানেই এমন অসাধারণ সমস্যার সমাধান করে দেওয়ার মতো কেস খুব অল্পই আমার হাতে এসেছে। সেদিন প্রথমে সকালের কার্যকলাপে আমাদের তদন্ত বেশি দূর এগোলো না, তবে শুরুতেই এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমার মনের উপর একটা অজানা আতঙ্কের প্রভাব বিস্তার করে বসেছিল। একটা সরু আঁকাবাঁকা গ্রাম্য পথ ধরেই আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলাম। এমন সময়
আমাদের দিকে ছুটে আসা একটা গাড়ির ঘর ঘর শব্দ কানে এলো। গাড়িটাকে পথ করে দিতে আমরা রাস্তার একপাশে সরে দাঁড়ালাম। গাড়ির বন্ধ জানলার ভেতরে মুহূর্তের জন্য দেখলাম একটা ভয়ঙ্করভাবে বিকৃত কুটির হাসি ভরা মুখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একটা আতঙ্কের দুঃস্বপ্নের মতো সেই দুটো বিস্ফারিত চোখ ও দৃঢ়বদ্ধ দুপাটি দাঁত বিদ্যুতের মতো আমাদের পাশ কাটিয়ে চলে গেল। আমার ভাইরা ওদের হেলস্টেন নিয়ে যাচ্ছে। আমরা সবাই ছুটন্ত কালো গাড়িটার দিকে তাকিয়ে রইলাম। তারপর যে বাড়িতে তাদের ভাগ্যের এই বিচিত্র পরিণতি দেখা দিয়েছিল, সেই অদ্ভুত বাড়িটার দিকে আমরা পা চালালাম। বেশ বড় ঝকঝকে বাড়ি, কটেজ না বলে ভিলা বলাই ভালো। বাগানটাও বেশ বড়। কর্নিশ আবহাওয়ায় এর মধ্যেই বাগানটা বসন্তের ফুলে ভরে গেছে। বসার ঘরের জানলাটার মুখ এই বাগানের দিকেই, আর মিস্টার মর্টিমারের কথা মতো এই বাগানের দিক থেকেই সেই ভয়ঙ্কর বস্তুটি এসেছিল, যাকে মুহূর্তের জন্য দেখার আতঙ্কে তিনটি মানুষের মনের সব আলো নিভে গেছে। বাড়িতে ঢুকে বয়স্ক কর্নিশ গৃহকর্ত্রী মিসেস পোর্টারের সঙ্গে আমাদের দেখা হলো। একটিমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে তিনি গৃহস্থালির সব কাজকর্ম সামলান। হোমসের সব প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন তিনি। রাতে তিনি কিছুই শোনেননি এবং এই কিছুদিন মনিবরা বেশ খোশমেজাজেই ছিল। এর আগে তাদের এতটা হাসি খুশি ও খোশমেজাজে তিনি কখনো দেখেননি। সকালে ঘরে ঢুকেই টেবিলের চারধারের ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে তিনি মূর্ছা যান। মূর্ছা ভাঙলে সবার আগে খোলা উন্মুক্ত বাতাস আসার জন্য ঘরের জানলাটা খুলে দেন এবং গলি দিয়ে ছুটতে ছুটতে খামারের একটি ছেলেকে ধরে ডাক্তার ডাকাতে পাঠান। ব্রেন্ডাকে দোতলার তার নিজের বিছানায় রাখা হয়েছে। আমরা ইচ্ছে করলেই সেখানে গিয়ে দেখতে পারি। আর চারজন শক্ত সমর্থ লোক ধরাধরি করে দুই ভাইকে পাগলাগারদের গাড়িতে ভরে দিয়েছে। তিনি নিজেও আর একদিনও এ বাড়িতে থাকবেন না। বিকেলেই সেন্ট ইভিসে তার পরিবারের কাছে চলে যাবেন। সিঁড়ি দিয়ে উঠে আমরা মৃতদেহটা দেখলাম। এখন প্রায় মাঝ বয়সে পৌঁছেও মিস ব্রেন্ডা ট্রেগনিস খুবই সুন্দরী। মৃত্যুর পরেও তার নিষ্প্রাণ মুখখানি সুন্দর, যদিও তার সর্বশেষ মানবিক অনুভূতি, সেই আতঙ্কের ছাপ তখনও তার মুখে লেগে রয়েছে। শোয়ার ঘর থেকে আমরা বসার ঘরে নেমে এলাম। এই ঘরেই দুর্ঘটনাটা ঘটেছে। গত রাতের আগুনের পোড়া ছাইয়ের স্তূপ এখনো চুল্লিতে রয়েছে। টেবিলের উপর চারটি পোড়া মোমবাতি ও বেছানো তাসগুলো পড়ে রয়েছে। চেয়ারগুলোকে দেওয়ালের দিকে সরিয়ে রাখা হয়েছে। তাছাড়া সব কিছুই কাল রাতের মতোই রাখা আছে। হোমস বড় বড় পা ফেলে দ্রুত সারা ঘরময় পায়চারি করতে লাগলো। চেয়ারগুলো টেনে এনে নানাভাবে সাজিয়ে সেগুলোতে বারবার বসলো আর উঠল। পরীক্ষা করে দেখলো বাগানের কতটা দেখা যায়। মেঝে, সিলিং, ফায়ারপ্লেস সবকিছুই পরীক্ষা করলো, কিন্তু একবারও তার চোখের সেই হঠাৎ জ্বলে ওঠা এবং ঠোঁট দুটো চেপে ধরা দেখলাম না, যা থেকে আমি বুঝতে পারতাম যে এই অন্ধকারের রহস্যময়তার মধ্যে আশার একটা ক্ষীণ রশ্মিও তার চোখে পড়েছে। একবার শুধু প্রশ্ন করলো, আচ্ছা, ফায়ারপ্লেসে আগুন কেন? বসন্তকালের এই সন্ধেবেলাতেও কি ওনারা এই ছোট ঘরটাতে আগুন জ্বালাতেন? আসলে রাতটা প্রচণ্ড ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে ছিল, তাই আমি আসার পরেই আগুনটা জ্বালানো হয়েছিল। শার্লক হেসে আমার কাঁধে হাত রাখল। ওয়াটসন, আমি ভাবছি যেই তামাক বিষকে তুমি নির্দিষ্ট কারণে বারবার নিন্দা করো, এবার আমি সেই বিষই পান করব। জেন্টলম্যান, আপনাদের অনুমতি নিয়ে এবার আমরা ঘরে ফিরে যাব, কারণ এখানে আর নতুন কিছু দেখতে পাবো বলে মনে হচ্ছে না। মিস্টার মর্টিমার, ঘটনাগুলো নিয়ে আমি নিশ্চয়ই ভাববো, এবং যদি নতুন কিছু মাথায় আসে আপনাকে বা উপাচার্য মশাইকে নিশ্চয়ই জানাবো। আপাতত আপনাদের দুজনকেই বিদায় জানাচ্ছি। উইশ ইউ আ ভেরি গুড মর্নিং। পলতু কটেজে ফেরার পর থেকে হোমস একটি কথাও বলেনি। ইজি চেয়ারটায় কুণ্ডলি পাকিয়ে বসেছিল, আর তামাকের নীল ধোঁয়ার আড়ালে তার হতশ্রী কঠোর মুখটা প্রায় ঢাকা পড়ে গেল। শুধু দেখা গেল কালো ভ্রুজোড়া ঝুলে পড়েছে, কপাল কুঁচকে রয়েছে, আর দু চোখের শূন্য দৃষ্টি বহু দূরে কোনো অসীমে ছড়িয়ে পড়েছে। অবশেষে পাইপটা রেখে সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। না না ওয়াটসন, এইভাবে হবে না। চলো পাহাড়ের পথে পথে ঘুরে পাথরের তীরের সন্ধান করি। এই সমস্যার কোনো সূত্রের বদলে সেগুলো খুঁজলে বরং মিললেও মিলে যেতে পারে। যথেষ্ট মাল মশলা ছাড়া মস্তিষ্ক খাটানো আর ইঞ্জিনের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামা একই ব্যাপার। নিজেই বারবার ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। ওয়াটসন, এখন চাই সাগরের বাতাস, সূর্যের আলো আর ধৈর্য। বাকিটা নিজের থেকেই আসবে।
সময় দিতে হবে। দুজনে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। শার্লক বলতে লাগলো, ওয়াটসন, এবার শান্ত মনে আমাদের পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক। যতটুকু জানতে পেরেছি সেটাকে ভালো করে মনের মধ্যে কবজা করে নেওয়া যাক, যাতে নতুন ঘটনা কিছু পেলে তাকে যথাস্থানে সাজিয়ে নিতে পারি। প্রথমেই ধরে নিচ্ছি আমাদের দুজনের একজনও মানুষের ব্যাপারে অতিপ্রাকৃত শক্তির হস্তক্ষেপে বিশ্বাস করি না। সেই সম্ভাবনাকে মন থেকে সম্পূর্ণ তাড়িয়ে দিয়েই আমরা শুরু করছি, ঠিক আছে? তাহলে থাকছে 3টে মানুষ যারা সচেতন বা অচেতনে কোনো মানবিক শক্তির দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা হয়েছেন। এ পর্যন্ত সবই ঠিক। এখন প্রশ্নটা হলো, সেটা কখন ঘটেছে? স্পষ্টতই মিস্টার মর্টিমারের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার ঠিক পরেই সেটা ঘটেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ঘটনাটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটেছে বলে মনে হয়। তাসগুলো তখনও টেবিলের ওপরেই ছিল। তাদের ঘুমোতে যাওয়ার নিত্যদিনের সময়ও তখন পার হয়ে গিয়েছে, অথচ তারা কেউই আসন থেকে ওঠেনি বা চেয়ারগুলোকে পেছনে ঠেলে দেয়নি ওয়াটসন। কাজেই আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে মিস্টার মর্টিমারের চলে যাওয়ার পরের মুহূর্তেই ঘটনাটা ঘটেছিল এবং সময়টা গতকাল রাত 11টার পরে নয়। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ঘর থেকে চলে যাওয়ার পর মিস্টার মর্টিমারের গতিবিধি যতদূর সম্ভব পরীক্ষা করে দেখা। সেটা শক্ত কাজ নয়, আর সেটা নিঃসন্দেহভাবেই জানা গেছে। আমার কর্মপদ্ধতি তুমি জানো ওয়াটসন, এবং নিশ্চয়ই জানো যে ওই বাড়ির কম্পাউন্ডে আমি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিলাম না। ওখানে আমি পায়ের ছাপ দেখেছি। ভেজা বালির পথে ছাপটা ভালোভাবেই পড়েছিল। তোমার নিশ্চয়ই মনে পড়ছে ওয়াটসন, গত রাতেও বৃষ্টি হয়েছিল। কাজেই পায়ের ছাপের একটা নমুনা হাতে থাকার পরে অন্য পায়ের ছাপ থেকে তার পায়ের ছাপকে বেছে নিয়ে তার গতিবিধি অনুসরণ করাটা খুব একটা শক্ত কাজ ছিল না। যেটা দেখতে পেলাম, সে খুব দ্রুত পায়ে হেঁটে চার্চের পথে ফিরে এসেছিল। তাহলে মর্টিমার ট্রেগনিস ঘটনাস্থল থেকে চলে গেল এবং বাইরের কোনো লোক এসে বাকি 3জনকে ভয় দেখালো। এখন প্রশ্ন হচ্ছে, সেই লোকটা কে ওয়াটসন? আর এমন ভয়াবহ আতঙ্কের সৃষ্টি বা সে করলো কেমন করে? মিসেস পোর্টারকে বাদ দেওয়া যায়, দেখেই মনে হয় তিনি খুব নিরীহ মানুষ। কাজেই ওনাকে হিসেবের অঙ্ক থেকে বাইরেই রাখা ভালো। আচ্ছা, এরকম কোনো প্রমাণ কি আছে যে অন্য কেউ বাগানের দিক থেকে জানলা বেয়ে উঠে কোনো বিশেষ প্রক্রিয়ায় এমন ভয় সৃষ্টি করলো যা দেখে 3টে মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল? এদিক থেকে ভাবলে একমাত্র মর্টিমার ট্রেগনিসের কথাই মনে আসে, কারণ তিনিই বলেছিলেন যে তার ভাই বাগানের মধ্যে কাউকে চলতে দেখেছিল। এ কথাটা বিশেষভাবে উল্লেখযোগ্য ওয়াটসন, কারণ রাতটা ছিল বৃষ্টি ঝরা, মেঘলা এবং অন্ধকার। এদের ভয় দেখানোর পরিকল্পনা যদি কারো থাকে, তাহলে নিজেকে দৃশ্যমান করে তুলতে জানালার কাঁচের সামনে আসতে সে বাধ্য। অথচ জানালার নিচে 3 ফুট চওড়া যে ফুলের গাছ লাগানো, তাতে কোনো রকম পায়ের চিহ্ন নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একজন বাইরের লোক এসে এদের সকলকে কিভাবে ভয় দেখালো? এটাই একটা সমস্যা, কিছুতেই মিলছে না। তাছাড়া এরকম একটা সুপরিকল্পিত অদ্ভুত প্রচেষ্টার কোনো সম্ভাব্য উদ্দেশ্যও কিন্তু আমরা জানতে পারিনি। আমাদের অসুবিধেগুলো ঠিক কি তুমি ধরতে পারছো ওয়াটসন? সেগুলো তো খুবই পরিষ্কার। মোটিভটাই ক্লিয়ার হচ্ছে না। অথচ আর সামান্য কিছু প্রমাণের মাল মশলা পেলেই হয়তো অনুমান করা যায় যে অসুবিধেগুলো কোনো জটিল সমস্যাই নয় ওয়াটসন। আমার তো মনে হয় তোমার স্টকে এমন অনেক কেস আছে যেগুলো গোড়ায় এই রকমই অস্পষ্ট ছিল। আরও কিছু সঠিক মাল মশলা না পাওয়া পর্যন্ত এই কেসটাকে সরিয়ে রেখে সকালবেলার বাকি সময়টা আমরা প্রস্তর যুগের মানুষদের নিয়েই কিছুটা সময় কাটাই, কি বলো? শার্লকের মানসিক চিন্তাভাবনা প্রসঙ্গে অনেক কথাই হয়তো আমি বলেছি, কিন্তু সেদিন কর্নওয়ালের সেই বসন্তকালের সকালে এত বড় একটা ভয়ানক সমস্যার সমাধানের কথা বেমালুম ভুলে গিয়ে যেরকম স্বাভাবিক হয়ে সে 2 ঘন্টা ধরে সেখানকার প্রাচীন অধিবাসী, তীরফলক ও প্রাচীন মাটির পাত্রের আলোচনায় মেতে রইল, তা দেখে আমার বিস্ময়ের সীমা রইল না। বিকেলে বাসায় ফিরে এসে যখন দেখলাম একজন আগন্তুক আমাদের জন্য অপেক্ষা করে আছেন,
একমাত্র তখনই আবার ওই ভয়ঙ্কর ঘটনার তদন্তের কাজের কথাটা আমাদের মনে পড়ল। কেই আগন্তুক সেটা আমাদের কাউকেই বলে দেওয়ার দরকার ছিল না। দীর্ঘ স্বাস্থ্যবান শরীর, ক্ষতদাগের সঙ্গে মিশে যাওয়া বলিরেখাঙ্কিত মুখে দুটো হিংস্র চোখ আর বাজ পাখির মতো নাক, প্রায় সিলিং ছোঁয়া কোঁকড়ানো চুল, নিচের দিকে সোনালি ও ঠোঁটের কাছে সাদা দাড়িতে অবিরাম সিগার খাওয়ার দরুন নিকোটিনের দাগ। এসবই লন্ডন এবং আফ্রিকার লোকের কাছে এত পরিচিত যে লোকটিকে প্রভূত ব্যক্তিত্বশালী বিখ্যাত লায়ন হান্টার ও পর্যটক ডক্টর লিওন স্টার্নডেল বলে চিনতে কোনো অসুবিধে হলো না। লোকটি যে এ অঞ্চলে এসেছেন তা আগেই শুনেছিলাম। উপকূলের পথে দু একবার তার দীর্ঘ দেহটা চোখেও পড়েছে। তিনিও এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ করেননি, আর আমরাও এগিয়ে গিয়ে আলাপ করবার কথা ভাবিনি, কারণ আমরা ভালো করেই জানতাম যে নির্জনতা ভালোবাসেন বলেই ভূপর্যটনের ফাঁকে ফাঁকে অবসর সময়টা তিনি বিউসাম্প অ্যারিয়েন্সের এই নির্জন অরণ্যের একটি ছোট বাংলোতেই ডুব মেরে থাকেন। ওই সময়টা বই ও মানচিত্র নিয়েই তিনি সম্পূর্ণ নির্জন জীবন যাপন করেন। নিজের ছোটোখাটো প্রয়োজনগুলো মেটানো ছাড়া প্রতিবেশীদের ব্যাপারে কোনো রকম নাক তিনি গলান না। কাজেই তিনি যখন হোমসের কাছে সাগ্রহে জানতে চাইলেন এই রহস্যময় ঘটনার ব্যাপারে সে কতদূর এগোতে পেরেছে, তখন আমি সত্যিই অবাক হলাম। তিনি বললেন, স্থানীয় পুলিশটা কোনো কাজের নয় মিস্টার হোমস, কিন্তু আপনার ব্যাপক অভিজ্ঞতা হয়তো কোনো সঠিক ব্যাখ্যায় উপনীত হতে পেরেছে। আপনি আমাকে বিশ্বাস করে সব কথা বলতে পারেন, কারণ এখানে অনেকবার যাতায়াত করার ফলে এই ট্রেগেনিস পরিবারকে আমি ভালো করেই চিনি। আমার কর্নিশ মায়ের দিক থেকে বিচার করলে তাদের ভাইও বলতে পারি, এবং তাদের এই শোচনীয় পরিণাম আমাকে বেশ মর্মাহত করেছে। আপনাকে আমি বলছি, আফ্রিকার পথে আমি প্লিমাথ পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু আজ সকালেই খবরটা পেয়ে তদন্তের কাজে সাহায্য করার উদ্দেশ্যে সোজা এখানে ফিরে এসেছি। হোমস ভুরু দুটো একটু ওপরে তুলল। সেজন্যই কি আপনাকে জাহাজটা ছেড়ে দিতে হয়েছে? পরের জাহাজ ধরব। তাই নাকি? তাহলে তো খুবই বন্ধুত্ব বলতে হয়। বলেছি তো, ওরা আমার আত্মীয় হয়। তা বটে, মায়ের দিক থেকে ভাই। আচ্ছা, আপনার মালপত্র কি জাহাজে তোলা হয়েছিল? কিছুটা তোলা হয়েছিল, তবে বেশিরভাগই হোটেলে ছিল। বুঝেছি, কিন্তু খবরটা নিশ্চয়ই প্লিমাথের মর্নিং নিউজ পেপারে প্রকাশিত হয়নি? আগে না, আমি একটা টেলিগ্রাম পেয়েছিলাম। কার কাছ থেকে পেয়েছিলেন জানতে পারি কি? আগন্তুকের মুখের উপরে একটা ছায়া পড়েই সরে গেল। আপনি খুবই কৌতূহলী মিস্টার হোমস। এটাই তো আমার কাজ মিস্টার স্টার্নডেল। ডক্টর স্টার্নডেল কিছুক্ষণ চেষ্টা করে তার বিচলিত ভাবটা কাটিয়ে উঠলেন। আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই। উপাচার্য মশাই মিস্টার রাউন্ড হেড টেলিগ্রাম পেয়ে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। এবার আপনার মূল প্রশ্নের জবাবটা আমি দিই। অ্যাকচুয়ালি এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ মনস্থির করিনি, কিন্তু একটা সিদ্ধান্তে যে পৌঁছতে পারবো সে বিশ্বাস আমার আছে। এর থেকে বেশি কিছু এখন বলা সম্ভব না। আপনার সন্দেহের আঙুল কোনো বিশেষ দিক নির্দেশ করছে কিনা সে কথা বলতে হয়তো আপনার কোনো আপত্তি নেই মিস্টার হোমস। সরি মিস্টার লিওন, এই প্রশ্নের কোনো জবাব আমি এখন দিতে পারবো না। তাহলে তো বৃথাই এতটা সময় নষ্ট করলাম। আমার আর এখানে থাকার কোনো দরকার নেই। বেশ কিছুটা ক্ষুণ্ণ মনেই ডক্টর লিওন স্টার্নডেল আমাদের বাসা থেকে বেরিয়ে গেলেন, আর ঠিক 5 মিনিটের মধ্যেই হোমস তাকে অনুসরণ করল। সন্ধ্যের আগে তার আর দেখা পাওয়া গেল না। যখন ফিরে এলো, তার ধীর পদক্ষেপ ও হতশ্রী মুখ দেখেই বুঝলাম সে বেশি দূর এগোতে পারেনি। তার নামে যে টেলিগ্রামটা এসেছিল এক নজরে দেখেই সেটাকে আগুনের মধ্যে সে ফেলে দিল। টেলিগ্রামটা এসেছে প্লিমাথ হোটেল থেকে ওয়াটসন। উপাচার্যের কাছ থেকে হোটেলের নামটা জেনে নিয়েই একটা টেলিগ্রাম করেছিলাম ডক্টর স্টার্নডেলের কথাগুলো সত্যি কিনা যাচাই করার জন্য। মনে হচ্ছে সত্যি সত্যি সে গত রাতে সেখানেই ছিল। তার কিছু কিছু মালপত্র সত্যিই আফ্রিকায় চলে গেছে এবং সে নিজে এই তদন্তের ব্যাপারে উপস্থিত থাকার জন্যই এখানে এসেছে। এখানে একটা সূক্ষ্ম সুতো তো রয়েছে ওয়াটসন, যেটা আমরা এখনো হাতে পাইনি, আর এটাই হয়তো সমস্ত জট খুলতে আমাদের সাহায্য করবে। নাও চিয়ার্স ওয়াটসন, কারণ আমি স্থির নিশ্চিত যে সব প্রমাণের মাল মশলা এখনও আমাদের হাতে আসেনি, সেগুলো যখন আসবে তখন হয়তো সব জটিলতাই কাটিয়ে উঠতে পারবো। হোমসের বলা কথাগুলো যে এত তাড়াতাড়ি ফলে যাবে এবং সমস্ত ব্যাপারটা যে এমন একটা বিস্ময়কর জটিল মোড় নেবে যার ফলে তদন্তের একটা সম্পূর্ণ নতুন পথ আমাদের সামনে খুলে যাবে, সে কথা তখন আমি ভাবতেও পারিনি।
সকালবেলা জানলার কাছে দাঁড়িয়ে শেভ করছি, এমন সময় ঘোড়া ঘুরের শব্দ কানে এলো। চোখ তুলে দেখলাম একটা ফিটন প্রবল বেগে ছুটে আসছে। গাড়িটা আমাদের দরজার সামনে থামতেই আমাদের পরিচিত উপাচার্য মশাই লাফ দিয়ে গাড়ি থেকে নেমে বাগানের পথ ধরে ছুটে এলেন। হোমস রেডি হয়েছিল, তার সঙ্গে দেখা করতে আমরা তাড়াতাড়ি নিচে নেমে এলাম। আগন্তুক তখন এতটাই উত্তেজিত যে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে কোনো রকমের শোচনীয় সংবাদটি আমাদেরকে জানালেন। আমাদের ওপর শয়তানের দৃষ্টি পড়েছে মিস্টার হোমস। আমাদের সারা এলাকাটাই শয়তানের খোপে পড়েছে। আমি নিশ্চিত শয়তানের প্রকোপ এখানে নেমে এসেছে। আমরা তার হাতের মুঠোয় ঢুকে পড়েছি মিস্টার হোমস। কাল রাত্রিবেলা মিস্টার মর্টিমার ট্রেগেনিস মারা গেছেন। পরিবারের অন্য লোকের মতো তারও সেই একই লক্ষণ। হোমস লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সে যেন উৎসাহে জ্বলে উঠল। আচ্ছা, আপনার গাড়িতে আমাদের দুজনের জায়গা হবে? হ্যাঁ, হবে। ওয়াটসন, ব্রেকফাস্ট এখন থাক। মিস্টার হে, সব আপনার হাতে ছেড়ে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে নিয়ে চলুন। ফাস্ট মিস্টার হে, ফাস্ট। সবকিছু ভণ্ডুল হয়ে যাওয়ার আগে আমাদের সেখানে পৌঁছতেই হবে। এক কোণে দুটো ঘর নিয়ে মিস্টার মর্টিমার ট্রেগনিসের বাসা, একটা ওপরে আর একটা নিচের। বড় ঘরটি বসার আর ওপরেরটি শোয়ার। সামনেই জানলা পর্যন্ত বিস্তৃত একটা খোলা মাঠ। ডাক্তার বা পুলিশ আসবার আগেই আমরা সেখানে পৌঁছে গেলাম। কাজেই সবকিছুই অবিকৃত অবস্থায় ছিল। মার্চ মাসের সেই কুয়াশা ঢাকা সকালে যে দৃশ্য আমি দেখেছিলাম তার উপযুক্ত বর্ণনাই এখানে দেওয়ার চেষ্টা করছি। সেই দৃশ্য কখনো আমার মন থেকে মুছে ফেলা সহজ কাজ নয়। ঘরের পরিবেশ যেমন ভয়ঙ্কর তেমনই কুমোট। চাকরটাই প্রথম ঘরে ঢুকে জানলাটা খুলে দিল, নইলে অবস্থাটা আরও অসহনীয় হতো। মাঝখানে টেবিলের উপর একটা অয়েল ল্যাম্প তখনও জ্বলছে আর তা থেকে ধোঁয়া উঠছে। সেটাই বোধহয় ঘরের এই অবস্থার আংশিক কারণ। তার পাশেই মৃত ব্যক্তিটি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। পাতলা দাড়ি উপরের দিকে ক্রমশ পুরু হয়েছে, চশমাটা কপালের উপরে ঠেলে উঠেছে, সরু মুখটা জানলার দিকে ফেরানো। তার মৃত বোনের মুখে যে আতঙ্কের ছাপ দেখা গেছিল তার মুখেও সেই একই রকম বিকৃত আতঙ্কের ছাপ। তার হাত পা ও আঙুলের অবস্থা দেখেই মনে হলো তীব্র আতঙ্কের ফলেই তার মৃত্যু ঘটেছে। তার পরিধানে সম্পূর্ণ পোশাকই ছিল, যদিও লক্ষণ দেখে মনে হলো খুব তাড়াহুড়ো করে সে পোশাক পরেছিল। আগেই শুনেছিলাম সে ঘুমিয়েছিল এবং ভোরের দিকেই তার এই শোচনীয় পরিণতি ঘটেছে। মৃতের ঘরে ঢোকার পরেই হঠাৎ হোমসের যে পরিবর্তন দেখা দিল তা দেখেই বোঝা যেত তার ভেঙে পড়া শরীরটার ভেতরে কি রক্ত গরম করা উদ্দীপনা লুকিয়েছিল। মুহূর্তের মধ্যে সে সতর্ক ও সজাগ হয়ে উঠল। তার চোখ দুটো জ্বলতে লাগলো, মুখ কঠিন হয়ে উঠল। রহস্যটা সমাধান করার অধীর আগ্রহে হাত পা তার কাঁপতে লাগলো। বন্য হিংস্র পশু শিকার করার মতো সে তখনই খোলা মাঠে ছুটে গেল। তারপর জানলা দিয়ে ঢুকে সমস্ত ঘরটা ঘুরে দেখল এবং সতর্কভাবে দোতলার শোয়ার ঘরে উঠে গেল। সেখানে ঢুকে অতি দ্রুত চারিদিকটা দেখে নিয়ে জানলাটা খুলে দিতেই সে এমন আগ্রহ ও আনন্দে চেঁচিয়ে উঠল যে মনে হলো এই নতুন উত্তেজনার পেছনে কোনো মুখ্য কারণ দেখা দিয়েছে। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে খোলা জানলা দিয়ে সে মাঠে নেমে গেল এবং সেখানে উপুড় হয়ে শুয়ে পড়ল। আবার লাফ দিয়ে উঠে ঘরের মধ্যে চলে এলো। এই সবই সে এত দ্রুত করল যে মনে হলো কোনো শিকারী তার শিকারকে তাড়া করে বেড়াচ্ছে। অয়েল ল্যাম্পটা খুবই সাধারণ, তবুও সেটাকেও খুব যত্ন সহকারে পরীক্ষা করল। সেটার পাত্রটাও মাপঝোপ করল। চিমনির ওপরের ধাতব ঢাকনাটা লেন্স দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল এবং তার উপরে জমে থাকা কিছুটা ছাই তুলে নিয়ে একটা খামে ভরে নোটবুকে রেখে দিল। শেষে সরকারি পুলিশ ও ডাক্তার এসে হাজির হওয়ার পর হোমস উপাচার্য মশাইকে ইঙ্গিত করল এবং আমরা তিনজন খোলা মাঠটায় গিয়ে উপস্থিত হলাম। ওয়াটসন, আমার তদন্ত যে একেবারে ব্যর্থ হয়নি এজন্য আমি বেশ খুশি। অবশ্য পুলিশের সঙ্গে আলোচনা করার জন্য আমি এখানে এখন থাকতে পারছি না। তাই মিস্টার হে, আপনি যদি ইন্সপেক্টরকে আমাদের নমস্কার জানিয়ে শোয়ার ঘরের জানালা এবং বসার ঘরের অয়েল ল্যাম্পটার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করান তাহলে খুব খুশি হব। ওগুলো প্রত্যেক কটাই ইম্পর্ট্যান্ট, আর দুটো একত্রে প্রায় এই রহস্যের চূড়ান্ত প্রমাণ। তারপর পুলিশ যদি আরও তথ্য জানতে চায় তাহলে আমাদের কটেজে তাদের দেখা পেলে খুবই খুশি হব। ওয়াটসন, আমার মনে হয় এখন অন্য কোথাও আমাদের অনেক কিছু কাজ করার আছে। লেটস গো। একজন শখের ডিটেকটিভের হস্তক্ষেপে পুলিশ বোধহয় খুশি হয়নি।
অথবা তারা নিজেরাই তদন্তের কোনো উপযুক্ত প্রমাণ হয়তো খুঁজে পেয়েছে। মোট কথা, পরবর্তী 2 দিনের মধ্যেও আমরা তাদের কোনো দেখা পাইনি। এই 2 দিনের কিছু সময় হোমস বাড়িতেই ধূমপান করে আর স্বপ্ন দেখে কাটিয়ে দিয়েছে। তবে বেশিরভাগ সময় কাটিয়েছে একাকী গ্রামের পথে ঘুরে ঘুরে। ফিরে এসেছে অনেকক্ষণ বাইরে কাটিয়ে, কিন্তু কোথায় যে গেছিল সে বিষয়ে একটি কথাও আমাকে বলেনি। তবে একটা পরীক্ষামূলক ব্যবস্থা থেকে তার তদন্তের ধারাটা আমি বুঝতে পেরেছিলাম। দুর্ঘটনার দিন ভোরে মর্টিমারের ঘরে যে অয়েল ল্যাম্পটা জ্বলছিল, অবিকল সেই রকম একটা অয়েল ল্যাম্প সে কিনে এনেছে। চার্চে যে তেল ব্যবহার করা হয়, ল্যাম্পে সেই তেল ভরে সবটা তেল ফুরোতে কতক্ষণ সময় লাগে সেটাও সে হিসেব করেছে। অন্য আরেকটা পরীক্ষা যা সে করেছে সেটা অত্যন্ত অদ্ভুত এবং কোনো দিন আমি সেটার কথা ভুলতে পারবো না। একদিন বিকেলে সে বলল, দেখো ওয়াটসন, তোমার নিশ্চয়ই মনে পড়ছে যে সব ভিন্ন ভিন্ন রিপোর্ট আমরা পেয়েছি তার সবগুলোতে একটা জায়গায় মিল আছে। প্রতিটি ক্ষেত্রেই প্রথম যিনি ঘরে ঢুকেছেন তার ওপর ঘরের আবহাওয়ার এক আশ্চর্য রকমের প্রভাব পড়েছে। তোমার কি মনে পড়ছে মিস্টার মর্টিমার ট্রেগানিস তার ভাইদের বাড়িতে শেষ যখন গিয়েছিলেন তখনকার ঘটনার বিবরণ প্রসঙ্গে বলেছিলেন যে ডাক্তার ঘরে ঢুকেই চেয়ারের ওপর পড়ে গিয়েছিলেন? ও, ভুলে গেছো? বেশ, আমি বলছি, সেটাই ঘটেছিল অ্যাকচুয়ালি। তোমার আরও হয়তো মনে পড়বে যে গৃহকর্ত্রী মিসেস পোর্টার আমাদের বলেছিলেন ঘরে ঢুকেই তিনিও মূর্ছা গেছিলেন এবং তারপর জানালাটা খুলে দিয়েছিলেন। আর দ্বিতীয়বার মিস্টার মর্টিমার ট্রেগানিসের ক্ষেত্রে দাসী জানালাটা খুলে দেওয়া সত্ত্বেও মনে করে দেখো আমরা ঘরে ঢুকে কীরকম ভয়ঙ্কর গুমোট ভাব অনুভব করেছিলাম। আমি খোঁজ করে জেনেছি দাসীটিও এতই অসুস্থ বোধ করছিল যে তাকেও শয্যা নিতে হয়েছিল। তুমি নিশ্চয়ই স্বীকার করবে ওয়াটসন যে এই ঘটনাগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রতিটা ক্ষেত্রেই একটা বিষাক্ত আবহাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই একটা আগুন জ্বালানোরও ব্যাপার রয়েছে। এক জায়গায় ফায়ারপ্লেস, অন্য জায়গায় অয়েল ল্যাম্প। ফায়ারপ্লেসের হয়তো প্রয়োজন ছিল, কিন্তু যতটা তেল পুড়েছে সেই হিসেব করলে বোঝা যাবে যে ল্যাম্পটা দিনের আলো ফোটারও অনেকক্ষণ পর জ্বলেছিল। কিন্তু কেন এই আগুন, এই গুমোট আবহাওয়া আর ওই হতভাগ্য মানুষগুলোর পাগলামি বা মৃত্যু, এটাই বা কেন? নিশ্চয়ই এই তিনটের মধ্যে কোনো যোগসূত্র আছে ওয়াটসন, এটা খুবই পরিষ্কার। তাই তো মনে হয়। অন্তত একটা কার্যকর প্রমাণ হিসেবে এটাকে আমরা মেনে নিতেই পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি ক্ষেত্রে এমন কিছু পোড়ানো হয়েছে যাতে একটা অদ্ভুত বিষাক্ত আবহাওয়া সৃষ্টি হতে পারে। ও হ্যাঁ, ভালো কথা, প্রথম ক্ষেত্রে ট্রেগানিস পরিবারের ব্যাপারে সেই বস্তুটা ফায়ারপ্লেসের আগুনে ফেলা হয়েছিল ওয়াটসন, এবং সেখানে জানালাটা বন্ধ থাকায় স্বভাবতই আগুনের ধোঁয়া অনেকটাই চিমনি দিয়ে উঠে যায় ওপরে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে দ্বিতীয় ক্ষেত্রে ধোঁয়া বেরিয়ে যাওয়ার পথ না থাকায় প্রথম ক্ষেত্রের তুলনায় বিষক্রিয়া ছিল অপেক্ষাকৃত বেশি। ফলাফলেও তাই প্রমাণিত হয়েছে, কারণ প্রথম ক্ষেত্রে অধিক স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গের অধিকারিণী হিসেবে একমাত্র মহিলাটিই মারা গেছেন, আর পুরুষ দুজনের মধ্যেও দেখা দিয়েছে সাময়িক বা স্থায়ী পাগলামির লক্ষণ, যেটা নিশ্চয়ই ওই বিষাক্ত পদার্থের প্রাথমিক প্রতিক্রিয়ার ফল ওয়াটসন। আর দ্বিতীয় ক্ষেত্রের ফলটা চূড়ান্ত। সুতরাং ঘটনাগুলো দেখে মনে হয় দুটো ক্ষেত্রেই আগুনে বা গরমে সক্রিয় হয়ে ওঠে এমন কোনো বিষের প্রয়োগ ঘটেছে। এই চিন্তাটা মাথায় আসতেই মর্টিমার ট্রেগানিসের ঘরে বিষাক্ত বস্তুটার কিছু অবশেষ রয়েছে কিনা সেটার খোঁজ করি আমি, এবং সেই জিনিস পাওয়ার সবচেয়ে উপযুক্ত সম্ভাব্য জায়গাই হলো ল্যাম্পের ঢাকনা বা ওই ধোঁয়ার আবরণ। ঠিক যেমনটা ভেবেছিলাম, ঢাকনার ওপরেই একটা বাদামি রঙের গুঁড়ো পদার্থকে ঘিরে কিছু ছাইয়ের আস্তরণ দেখতে পাই আমি ওয়াটসন। ওই গুঁড়োটার সবটা তখনও পুড়ে শেষ হয়ে যায়নি। তুমি নিশ্চয়ই দেখেছিলে তার অর্ধেকটা তুলে নিয়ে আমি খামে ভরে রেখে দিয়েছিলাম। অর্ধেকটা কেন? মাই ডিয়ার ওয়াটসন, স্থানীয় পুলিশ বাহিনীর পথে আমি বাধা হয়ে দাঁড়াতে চাইনি। যেসব প্রমাণ আমি পেয়েছি সে সবই আমি তাদের জন্য রেখে এসেছি। ঢাকনার উপরের বিষটা তখনও ছিল, বুদ্ধি থাকলেই সেটা তাদের নজরে পড়ত। যাক ওয়াটসন, এবার আমরা আমাদের ল্যাম্পটা জ্বালব।
অবশ্য সমাজের দুজন উপযুক্ত সদস্যের যাতে অকাল মৃত্যু না ঘটে তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাদের জানলাটা খোলাই থাকবে। তুমি যেন কিছুই জানো না এমনভাবে ওই খোলা জানলাটার সামনে ইজি চেয়ারটায় বসবে। শেষ পর্যন্ত দেখোই না কি হয়। অবশ্য আমার ধারণা ছিল ওয়াটসনকে আমি চিনি। এই চেয়ারটা নিয়ে আমি তোমার ঠিক মুখোমুখি বসবো, যাতে 20টা থেকে দুজনেই সমান দূরত্বে থাকতে পারি। দরজাটা খোলাই রাখবো, আমরা পরস্পরকে দেখতেও পাবো। যদি দেখা যায় যে ফলটা মারাত্মক হয়ে উঠছে তাহলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে খামের ভেতর থেকে গুঁড়োর অবশিষ্ট অংশটা বের করে জ্বলন্ত ল্যাম্পটার ওপর রাখছি আমি। দাঁড়াও। ব্যাস ওয়াটসন, এসো বসে পড়ি, দেখা যাক কি হয়। ঘুরতে বেশ বিলম্ব হলো না। সবে চেয়ারে ভালোভাবে বসেছি, এমন সময় পেটের ভেতর তোলপাড় করে বমি উঠে আসা একটা ঘন কস্তুরি গন্ধ যেন নাকে এসে লাগলো। তার প্রথম ঝাপটাতেই আমার মস্তিষ্ক আমার কল্পনা ও ইচ্ছের উপর আমার সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। একটা ঘন কালো ধোঁয়া আমার চোখের সামনে ঘুরতে লাগলো, আর আমার মনে হতে লাগলো যে পৃথিবীতে যত কিছু অজানা ভয়ঙ্কর, যত কিছু কলুষিত ধারণার বাইরে অশুভ শক্তি সব বুঝি অদৃশ্য হয়ে ওই ধোঁয়ার মধ্যে লুকিয়ে আছে, এবং যে কোনো সময় আমার অনিয়ন্ত্রিত দেহের উপর তারা ঝাঁপিয়ে পড়বে। অস্পষ্ট সব ছায়ামূর্তি সেই কালো ধোঁয়ার মধ্যে ঘুরতে লাগলো, সাঁতার কাটতে লাগলো। তার প্রত্যেকটি ভয়ঙ্কর এবং কোনো আসন্ন বিপদ আবির্ভাবের সতর্কবাণী। যেন বর্ণনাতীত কোনো অধিবাসী আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে, তার ছায়া মাত্রই আমার আত্মাকে ধ্বংস করে ফেলবে। আতঙ্কে যেন আমি জমে যেতে লাগলাম। মনে হলো আমার চুল খাড়া হয়ে উঠেছে, আমার চোখ ঠেলে বেরিয়ে আসছে, আমার মুখ হাঁ হয়ে যাচ্ছে, আমার জিভটাও শরীরের মতো অনড় হয়ে পড়েছে। মাথার ভেতরে এমন যন্ত্রণা শুরু হলো যে এই বুঝি করটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বরের বদলে অনেক দূর থেকে ভেসে আসা বিচ্ছিরি একটা কর্কশ আর্তনাদ শুধু অস্পষ্টভাবে কানে এলো। ঠিক সেই মুহূর্তে পালানোর চেষ্টায় হতাশায় অন্ধকার কালো মেঘটাকে ছিঁড়ে বেরিয়ে আসার সময় হোমসের ফ্যাকাশে কঠিন আতঙ্কগ্রস্ত মুখটা চোখে পড়ল। মৃতদের মুখে যেমনটি দেখেছিলাম ঠিক সেই দৃষ্টি। সে দৃশ্য দেখে মুহূর্তের জন্য বোধহয় আমার স্বাভাবিক বুদ্ধি ও শক্তি ফিরে এলো। চেয়ার ছেড়ে ছুটে গিয়ে 2 হাত দিয়ে হোমসকে জড়িয়ে ধরলাম এবং কোনো রকমে দরজাটা পার হয়ে সবুজ মাঠের উপর গিয়ে ছিটকে পড়লাম। সেখানে পাশাপাশি শুয়ে থেকে শুধু এইটুকু অনুভব করতে পারলাম, আতঙ্কের যে নারকীয় মেঘ আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল তাকে ছিন্ন ভিন্ন করে উজ্জ্বল সূর্যের আলো আমাদের অভিষিক্ত করছে। বনভূমির উপর থেকে বিলীয়মান কুয়াশার মতো ধীরে ধীরে আমাদের মনের আচ্ছন্নতা কেটে যেতে লাগলো। ফিরে এলো শান্তি ও বুদ্ধি। ঘাসের উপর বসে কপালের ঘাম মুছতে মুছতে সভয়ে দুজনের মুখের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষ চিহ্নটুকু আমরা দেখতে লাগলাম। সত্যি বলছি ওয়াটসন, আমার কাছ থেকে ধন্যবাদ এবং ক্ষমা প্রার্থনা দুই তোমার প্রাপ্য। নিজেকে নিয়েও এ পরীক্ষা করা ক্ষমার অযোগ্য, আর বন্ধুকে নিয়ে তো দ্বিগুণ অযোগ্য। আই এম রিয়েলি সরি ওয়াটসন, রিয়েলি সরি, ট্রাস্ট মি, আই এম রিয়েলি সরি। ক্ষমা করো আমাকে। হোমসের অন্তরের এই ঘনিষ্ঠ পরিচয় আমি আগে কখনো পাইনি, তাই আবেগে উচ্ছ্বসিত গলায় বললাম, তুমি তো জানো শার্লক, তোমাকে সাহায্য করতে পারলেই আমার সব থেকে বেশি আনন্দ ও গৌরব। তুমি তো জানো। মাই ডিয়ার ওয়াটসন, আমরা তো প্রায় পাগল হতে বসেছিলাম। যে কোনো স্বাভাবিক লোকই বলবে যে এরকম একটা দুঃসাহসিক পরীক্ষা শুরু করার আগেই আমাদের পাগলামি ভর করেছিল। আমি স্বীকার করছি, ফলাফলটা এত তাড়াতাড়ি বা এত সাংঘাতিকভাবে ঘটবে তা আমি কল্পনাও করতে পারিনি। এক ছুটে বাড়ির মধ্যে ঢুকে হোমস হাত বাড়িয়ে জ্বলন্ত ল্যাম্পটাকে ধরে এনে কাঁটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ঘরটা ধোঁয়ামুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে ওয়াটসন। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুর্ঘটনাগুলো কিভাবে ঘটানো হয়েছিল, এবং আমি যে সন্দেহ করেছিলাম তা একেবারেই ভুল নয়। কি? মোটেই না। তবে একটা ব্যাপার ওয়াটসন, কারণটা কিন্তু এখনও আগের মতোই অস্পষ্ট রয়ে গেছে। চলো ওই বাগানটায় বসে দুজনে এটা নিয়ে কিঞ্চিত আলোচনা করি। ওই নারকীয় ধোঁয়া যেন এখনও আমার গলার মধ্যে আটকে আছে। বাগানে ঢুকে আমরা একটা টেবিলের সামনের বেঞ্চে বসলাম। একটা কথা কিন্তু আমাদের মানতেই হবে ওয়াটসন, প্রথম খুনের ব্যাপারে মর্টিমার ট্রেগানেসি যে অপরাধী
সব সাক্ষ্য প্রমাণ তাই বলছে, যদিও দ্বিতীয় ক্ষেত্রে সে নিজেই খুনের শিকার হয়েছে। সেটাই আশ্চর্য। প্রথমেই আমাদের মনে রাখতে হবে ওয়াটসন যে প্রথমে একটা পারিবারিক কলহ ঘটেছিল এবং পরে তা মিটেও গিয়েছিল। এবার কলহটা কতদূর গড়িয়েছিল আর মিটে যাওয়াটা কতটা ঢিলে ছিল তা কিন্তু আমরা বলতে পারি না। শেয়ালের মতো ধূর্ত চোখ মুখ আর খুদে খুদে সতর্ক চশমা পরা মর্টিমার ট্রেগানিসের কথাই যখন ভাবি, তখন মনে হয় লোকটা বিশেষ নিরীহ চরিত্রের লোক নয়। দ্বিতীয়ত, তোমার নিশ্চয়ই মনে আছে যে দুর্ঘটনার মূল কারণ থেকে আমাদের মনোযোগকে সাময়িকভাবে সরিয়ে রাখার জন্য বাগানে কোনো কিছু চলাফেরার ধারণাটাও ওই লোকটাই আমাদের মনে ঢুকিয়েছিল। আমাদের ভুল পথে চালিত করার পেছনে তার একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। আর শেষ কথা, সে যদি ঘর থেকে চলে যাওয়ার সময় ওই পদার্থটি অগ্নিকুণ্ডে ফেলে না গিয়ে থাকে, তাহলে ফেলল কে? মনে করে দেখো, তার চলে যাওয়ার ঠিক পরেই ঘটনাটা ঘটেছিল। যদি অন্য কেউ বাড়িতে আসতো, তাহলে মর্টিমার ভাই বোনদের মধ্যে কেউ না কেউ টেবিল থেকে নিশ্চয়ই উঠত ওয়াটসন। তাছাড়া কর্নওয়ালের শান্ত পল্লীতে রাত 10টার পর কখনো অতিথি আসে না, তার উপর বৃষ্টি। কাজেই আমরা ধরে নিতে পারি যে সব দিক থেকে মর্টিমার ট্রেগানিসই আসল দোষী। তাহলে তার নিজের মৃত্যুটা কি আত্মহত্যা? দেখো ওয়াটসন, ধারণাটা আপাত দৃষ্টিতে অসম্ভব কিন্তু নয়। নিজের পরিবারের এই পরিণাম ঘটানোর পাপবোধ তার মনের ওপর এতটাই চেপে বসেছিল যে তারই তাড়নায় সে হয়তো নিজেই নিজেকে হত্যা করেছে। অবশ্য এ ধারণার বিপক্ষেও কতগুলো অকাট্য যুক্তি আছে। সৌভাগ্যবশত সারা ইংল্যান্ডে মাত্র একটি লোক এই সমস্ত ব্যাপারটাই জানেন, আর এমন একটা ব্যবস্থা আমি করেছি যাতে আজ বিকেলে তার নিজের মুখ থেকেই আমরা পুরো ঘটনাটা শুনতে পাব। আরে, তিনি তো একটু আগে ভাগেই এসে পড়েছেন ওয়াটসন। ডক্টর লিওন, আপনি প্লিজ এদিকে আসুন। ঘরের ভেতরে আমরা একটা ছোটোখাটো রাসায়নিক পরীক্ষা চালাচ্ছি, তার ফলে আমাদের ছোট ঘরটি এখন আপনার মতো একজন বিশিষ্ট অতিথিকে অভ্যর্থনা জানানোর পক্ষে মোটেই উপযুক্ত নয় স্যার। এদিকে আসুন। বাগানের গেটে একটা মৃদু শব্দ শুনলাম এবং পথের ওপর আফ্রিকার বিখ্যাত শিকারী পর্যটকের গুরুগম্ভীর চেহারাটা আবির্ভূত হয়ে উঠল। কিছুটা বিস্মিত হয়ে তিনি বাগানের দিকে মুখ ফেরালেন। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন মিস্টার হোমস। ঘণ্টাখানেক আগে আপনার চিঠিটা আমি পেয়েছি, আর সেই জন্যই আমি এসেছি। যদি আমাকে কেন ডেকে আনা হলো সেটা আমি জানি না। আমাদের এখান থেকে যাওয়ার আগেই হয়তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মিস্টার লিওন। ইতিমধ্যে আপনি যে দয়া করে আমাদের অনুরোধ রেখেছেন সেজন্য আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। এই খোলা জায়গায় আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমাকে ক্ষমা করবেন। মিস্টার লিওন, নিউজ পেপারে যাকে কর্নিশ আতঙ্ক বলে উল্লেখ করা হয়েছে, আমার বন্ধু ওয়াটসন এবং আমি তাতে আর একটা অধ্যায় প্রায় সংযোজিত করে ফেলেছি। আর সেই জন্যই এখন একটু খোলা হাওয়ার বড় দরকার আমাদের। তাছাড়া যেহেতু আমাদের আসন্ন আলোচনার বিষয়ের সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ রূপে জড়িত, সেজন্য এমন একটা জায়গায় আলোচনাটা হওয়া ভালো যেখানে আড়ি পাতার কোনো সম্ভাবনা নেই। মিস্টার লিওন ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার সঙ্গীর দিকে তাকালেন। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মশাই যে আপনার এমন কি বলার থাকতে পারে যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ রূপে জড়িয়ে থাকতে পারি। মিস্টার মর্টিমার ট্রেগানিসের হত্যাকাণ্ড, ডক্টর লিওন। মুহূর্তের জন্য আমার মনে হলো আমার সশস্ত্র থাকা উচিত ছিল। মিস্টার লিওনের হিংস্র মুখ রক্তিম হয়ে উঠল, চোখ দুটো জ্বলতে লাগলো, কপালের সুস্পষ্ট শিরাগুলো ফুলে উঠল। দুহাত মুঠো করে তিনি শার্লকের দিকে লাফ দিলেন, কিন্তু পরক্ষণেই তিনি থেমে গেলেন। অনেক চেষ্টা করে যে নির্লিপ্ত কঠোর শান্ত ভাবমূর্তি তিনি ধারণ করলেন, সেটা হয়তো তার প্রবল ক্রোধের প্রকাশের থেকেও অধিকতর বিপদের ইঙ্গিত বহন করছে। এত বেশি দিন আমি আইনের আয়ত্তের বাইরে জঙ্গলবাসীদের মধ্যে কাটিয়েছি যে নিজের আইন নিজের হাতে নিতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। সে কথা আপনি না ভুললেই ভালো করবেন মিস্টার হোমস, কারণ আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। আপনারও ক্ষতি করার ইচ্ছে আমার নেই ডক্টর লিওন। সবকিছু জেনেও আমি পুলিশকে না ডেকে আপনাকে ডেকেছি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ নয় কি? মিস্টার লিওন একটা ঢোক গিলে বসে পড়লেন। তার দুঃসাহসিকতার জীবনে সম্ভবত এই প্রথম তিনি ভয় পেলেন। হোমসের চালচলনে ক্ষমতার এমন একটা বিশেষ প্রভাব আছে যাকে অস্বীকার করা যায় না।
উত্তেজনার বশে বড় বড় হাত দুটো খুলতে ও বন্ধ করতে করতে আমাদের অতিথি অস্পষ্টভাবে কি যেন বলতে লাগল। অবশেষে তিনি প্রশ্ন করলেন, আপনি কি বলতে চান? আমাকে বোকা বানানো যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নিশ্চিত জানবেন মিস্টার হোমস যে পরীক্ষা করার জন্য আপনি ভুল লোককে বেছে নিয়েছেন। ওসব আজে বাজে কথা থাক, সরাসরি বলুন আপনি কি বলতে চান। সবই বলবো ডক্টর লিওন, এবং এই কারণেই বলবো যে আমি মনে করি উন্মুক্ত মনই উদার মনের জনক। আত্মপক্ষ সমর্থনে আপনি কি বলতে চান তার উপরই আমার পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ নির্ভর করছে। আমার আত্মপক্ষ সমর্থন? ইয়েস স্যার। কিন্তু কিসের বিরুদ্ধে? মিস্টার মর্টিমার ট্রেগানিসকে হত্যার অভিযোগের বিরুদ্ধে। মিস্টার লিওন রুমাল দিয়ে কপালটা মুছলেন। আমি বলছি, আপনি অকারণে কথা বাড়াচ্ছেন। বোকা বানানোর এই অসীম ক্ষমতার উপরে কি আপনার সব সাফল্য নির্ভর করে মিস্টার হোমস? বোকা আপনি বানানোর চেষ্টা করছেন ডক্টর স্টার্নডেল, আমি নই। প্রমাণস্বরূপ আমি এমন কতগুলো ঘটনার উল্লেখ করব যার উপর আমার সিদ্ধান্তের ভিত স্থির হয়েছে। আপনার অধিকাংশ মালপত্র আফ্রিকায় পাঠিয়ে দিয়ে প্লিমাথে ফিরে আসার ব্যাপারে আমি শুধু এটুকুই বলতে চাই যে ওই ঘটনা থেকেই আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে এই নাটকের উপসংহার গড়ে তুলতে হলে আপনাকেও একটা চরিত্র হিসেবে ভাবতে হবে। আমি তো ফিরে এসেছিলাম। সে সব যুক্তিই আমি শুনেছি মিস্টার লিওন, কিন্তু সেগুলোকে বিশ্বাসযোগ্য এবং প্রমাণের বিপক্ষে নির্ভরযোগ্য বলে মনে করি না। যাকে আপনি আমার কাছে এসে জানতে চেয়েছিলেন কাকে আমি সন্দেহ করছি। আমি জবাব দিতে অস্বীকার করি। তখন আপনি চার্চে চলে যান, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন এবং তারপর আপনার বাসায় ফিরে যান। সে কথা আপনি জানলেন কেমন করে? আমি আপনাকে ফলো করেছিলাম। কিন্তু আমি তো কাউকে দেখিনি। আমি যখন আপনাকে ফলো করেছি তখন এমনটাই তো আশা করা যায় মিস্টার লিওন। আপনার কটেজে একটি রাত আপনি অস্থিরভাবে কাটালেন। কি করণীয় তার একটা ছক মনে মনে কষলেন, তারপর ভোরবেলা সেই ছক মতো কাজ হাসিল করতে গেলেন। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোলেন আর গেটের পাশে স্তূপ করে রাখা লাল রঙের কিছু পাথর পকেটে ভরে নিলেন। মিস্টার লিওন চমকে উঠে সবিস্ময়ে শার্লকের দিকে তাকালেন। তারপর দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে চার্চ পর্যন্ত মাইলখানেক পথ বের হলেন। প্রসঙ্গত বলি, এখন আপনার পায়ে ডোরাকাটা সোলার যে টেনিস জুতো জোড়া রয়েছে, এটাই তখনও আপনার পায়ে ছিল। চার্চে পৌঁছে পাশের ঝোপ এবং বাগানের ভেতর দিয়ে আপনি ট্রেগানিসের ঘরের জানালার নিচে হাজির হলেন। ততক্ষণে বেশ বেলা হয়েছে, কিন্তু বাড়ির লোকজন তখনও ওঠেনি। আপনি পকেট থেকে কিছু পাথর বের করে ওপরের জানালা লক্ষ্য করে ছুঁড়লেন। মিস্টার লিওন এক লাফে উঠে দাঁড়ালেন। আপনি তো দেখছি স্বয়ং একজন মস্ত শয়তান। 2-3টে পাথর ছোঁড়ার পরই ভাড়াটের লোকটা অর্থাৎ মিস্টার মর্টিমার জানালার কাছে এলেন। আপনি তাকে ইশারায় নিচে নামতে বলতেই সে তাড়াতাড়ি পোশাক পরে বসার ঘরে নেমে এলো। আপনি জানালা দিয়ে ঢুকে পড়লেন। আপনাদের মধ্যে কিছু কথাবার্তা হলো এবং খুবই অল্প সময়ের জন্য হলো। আমার অনুমান আপনি সেই সময় সারা ঘরময় পায়চারি করেছিলেন। তারপর আপনি বেরিয়ে গিয়ে জানালাটা বন্ধ করে দিলেন এবং বাইরের বাগানে একটা সিগার টানতে টানতে পরবর্তী ঘটনাটা কি ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করলেন কিছুক্ষণ। শেষ পর্যন্ত ট্রেগানিসের মৃত্যুর পর যেভাবে এসেছিলেন সেভাবেই ফিরে গেলেন নিজের বাসায়। এখন আপনি বলুন মিস্টার লিওন যে আপনার এই কাজের পেছনে মোটিভটা কি? আর হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর যদি আপনি এড়িয়ে যেতে চান বা আমাকে তাচ্ছিল্য করার চেষ্টা করেন, তাহলে আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে ব্যাপারটা আমার হাতের বাইরে চলে যাবে পুলিশের কাছে। Am I clear? শার্লকের কথাগুলো শুনতে শুনতে মিস্টার লিওনের মুখ ছাইয়ের মতো সাদা ফ্যাকাশে হয়ে গেল। এবার দুহাতে মুখ ঢেকে তিনি যেন কিছুক্ষণ কিছুটা ভাবলেন। তারপর হঠাৎ তিনি আবেগে ভেঙে পড়লেন এবং তার বুক পকেটের ভেতর থেকে একখানা ফটোগ্রাফ বের করে সেটা আমাদের সামনের টেবিলের উপর ছুঁড়ে দিলেন। এই জন্যই এই কাজটা আমি করেছিলাম মিস্টার হোমস। ফটোগ্রাফে একটি অতীব সুন্দরী মহিলার ছবি। শার্লক ঝুঁকে পড়ে সেটাই দেখতে লাগল। মিস ব্রেন্ডা ট্রেগানিস? মিস্টার লিওন তার কথারই পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ, ব্রেন্ডা ট্রেগানিস। অনেক বছর ধরেই আমি তাকে ভালোবাসি, অনেক বছর ধরে সেও আমাকে ভালোবাসে। কর্নওয়ালে আমার নির্জন বসবাসেরও সেটাই কারণ ছিল। পৃথিবীতে যে আমার সবচাইতে প্রিয় মানুষ, একমাত্র এখানে থাকলেই আমি তার কাছাকাছি থাকতে পারি। অথচ তাকে আমি বিয়ে করতেও পারিনি, কারণ আমার একজন স্ত্রী আছে। আর অনেক বছর হলো সে আমাকে ছেড়ে চলে গেল ইংল্যান্ডের কোরাপ্টেড আইনের জন্য। আমি তাকে ডিভোর্স দিতে পারিনি। বছরের পর বছর ব্রেন্ডা অপেক্ষা করেছিল, আমিও অপেক্ষা করেছিলাম। আর আজ এই দিনটার জন্যই কি আমরা অপেক্ষা করেছিলাম?
বাকরুদ্ধ শোকের দুরন্ত আবেগে তার মস্ত বড় দেহটা কাঁপতে লাগল। সাদা কালো দাড়ির নিচ দিয়ে তিনি তার গলাটা চেপে ধরলেন। তারপর অনেক চেষ্টায় নিজেকে সংযত করে বলতে লাগলেন, উপাচার্য মশাই জানতেন, তাকে আমরা সব কথা বলেছিলাম। তিনিও আপনাকে বলবেন সে ছিল এই মর্তের একজন দেবতা আর উর্বশী। সেই জন্যই উপাচার্য মশাই আমাকে টেলিগ্রাম করেন আর আমি ফিরে আসি। আমার প্রিয়তমার এই দুর্দিনে আমার কাছে মালপত্ররই বা গুরুত্ব কি, আর আফ্রিকাই বা কতটা আকর্ষণীয়, এগুলো থেকেই আমার সব কাজের উদ্দেশ্য আশা করি আপনি বুঝতে পারবেন মিস্টার হোমস। আপনি বলে যান মিস্টার লিওন। পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে ডক্টর লিওন সেটাকে টেবিলের উপর রাখলেন। মোড়কের গায়ে লেখা র্যাডিক্স পেডিস ডায়াবলি, আর তার নিচে লাল রঙের একটা বিষের চিহ্ন আঁকা। সেটা আমাদের দিকে ঠেলে দিয়ে তিনি বললেন, শুনেছি আপনি একজন ডাক্তার। এই ওষুধটার নাম কখনো শুনেছেন কি মিস্টার ওয়াটসন? র্যাডিক্স তার মানে হলো শেকড়, পেডিস অর্থাৎ পা, ডায়াবলি, ডায়াবলি মানে তো দানব, দানব পদমূল। না না না, আমি তো কখনো এরকম শুনিনি। আপনার ব্যক্তিগত জ্ঞানের উপর এর জন্য কোনো রকম বিদ্রুপ করা যায় না, কারণ আমার দৃঢ় বিশ্বাস বুদাপেস্টের একটি গবেষণাগারে একটিমাত্র নমুনা ছাড়া ইউরোপের আর কোথাও এই জিনিস পাওয়া যাবে না। ভেষজ তত্ত্বে বা বিষ তত্ত্বেও এর কোনো উল্লেখ নেই। এই উদ্ভিদমূলের আকারটা অনেকটা পায়ের মতো, অর্ধেকটা মানুষের পা আর অর্ধেকটা ছাগলের পা। তা থেকেই কোনো উদ্ভিদ বিজ্ঞানী এই ওষুধটার এরকম একটা অদ্ভুত কাল্পনিক নামকরণ করেছেন। পশ্চিম আফ্রিকার কোনো কোনো অঞ্চলে চিকিৎসকরা এটাকে কঠোর শাস্তিমূলক বিষ হিসেবে ব্যবহার করে থাকে এবং এর ব্যবহার নিজেদের মধ্যেই গোপন রাখে। আফ্রিকায় ভ্রমণের সময় অত্যন্ত অসাধারণ উপায়ে ওষুধটা আমি সংগ্রহ করেছিলাম। কথাটা বলতে বলতে তিনি মোড়কটা খুললেন। তার ভেতর থেকে নস্যির মতো একটা বাদামি লাল গুঁড়ো পদার্থ বের হলো। তারপর যা যা ঘটেছিল সবই আপনাকে বলবো মিস্টার হোমস, কারণ ইতিমধ্যেই আপনি এত কিছু জেনে ফেলেছেন যে আমার স্বার্থেই আপনাকে সব কথা জানানো দরকার। ট্রেগেনিস পরিবারের সঙ্গে আমার সম্পর্কের কথা আপনাকে আগেই বলেছি। বোনের জন্যই ভাইদের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করি। টাকা পয়সা নিয়ে একসময় এই পরিবারের মধ্যে একটা গোলযোগ দেখা দেয়। তার ফলে এই মর্টিমার ওদের কাছ থেকে আলাদা হয়ে যায়। অবশ্য পরে সে গোলযোগ মিটে যায় এবং আমিও সকলের সঙ্গেই যথারীতি মেলামেশা করতে থাকি। মর্টিমার লোকটি ছিল ধূর্ত বুদ্ধির। এমন কিছু কিছু ঘটনা ঘটেছিল যাতে তার উপর আমার সন্দেহের দৃষ্টিও পড়ে, কিন্তু তার সঙ্গে কখনো আমার সরাসরি কোনো ঝগড়ার কারণ দেখা দেয়নি। সপ্তাহ 2 আগে একদিন সে আমার বাসায় আসে এবং আফ্রিকা থেকে সংগৃহীত কিছু পুরনো আশ্চর্য জিনিস আমি তাকে দেখাই। সেই সময় এই গুঁড়োটাও দেখাই এবং এর বিচিত্র গুণাগুণ বর্ণনা প্রসঙ্গে তাকে জানাই মস্তিষ্কর যে কেন্দ্র থেকে ভয়ঙ্কর ত্রাসের অনুভূতি নিয়ন্ত্রিত হয় এই ওষুধটি তাকে উত্তেজিত করে, এবং আফ্রিকার উপজাতির কোনো উপাচার্য যখন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোনো ভাগ্যহীন আদিম অধিবাসীর ওপর এটাকে প্রয়োগ করে, তখন তার পরিণতি হিসেবে হয় সে উন্মাদ হয়ে যায়, আর না হয়তো তার মৃত্যু ঘটে। আমি তাকে আরও জানাই ইউরোপের কোনো বিজ্ঞানী এই বিষের হদিশ পর্যন্ত করতে পারবে না। তারপর আরও নানা জিনিসপত্র দেখানোর সময় সে যে কেমন করে বিষটা হাতিয়ে নেয় তা আমি বলতে পারবো না মিস্টার হোমস। চুরি করেছে বলছি কারণ আমি একবারও ঘর ছেড়ে বাইরে চলে যাইনি। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যখন আমি ড্রয়ার খুলছিলাম এবং নানান বাক্সের উপর ঝুঁকে পড়েছিলাম, সেই সুযোগেই হয়তো সে দানব পদমূলের কিছুটা সরিয়ে ফেলেছে। এখন আমার বেশ মনে পড়ছে সে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে জেনে নিয়েছিল ঠিক ঠিক ফল পেতে হলে কতটা গুঁড়োর দরকার হয় এবং তার কাজ করতে কতক্ষণ সময় লাগে। এসব প্রশ্নের পেছনে যে তার কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে একথা আমি তখন স্বপ্নেও ভাবতে পারিনি। উপাচার্য মশাইয়ের টেলিগ্রাম পাওয়ার আগে এই কথাগুলো আমার মনেও পড়েনি। শয়তানটা ভেবেছিল সংবাদটা পৌঁছানোর আগেই আমি জাহাজে ভেসে যাব এবং বেশ কয়েক বছর আফ্রিকাতেই কাটাবো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফিরে এলাম।
সব ঘটনা শুনে নিশ্চিত হলাম যে সে আমার বিষটাই ব্যবহার করেছে। যদি আপনার মনে এ ব্যাপারের আর অন্য কোনো ব্যাখ্যা উঁকি দিয়ে থাকে, সেটা জানার জন্যই আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু অন্য কোনো ব্যাখ্যাই থাকার কথা নয়। আমি নিশ্চিত হলাম যে মর্টিমার ট্রেগেনিসি খুনি। টাকার লোভে ও পরিবারের অন্য সবাইকে পাগল করে তুলতে পারলে সে একাই সব সম্পত্তির মালিক হতে পারবে, এই ধারণার বশেই সে তাদের ওপর দানব পদমূল প্রয়োগ করেছে এবং তার দুজন ভাইয়ের বুদ্ধিভ্রংশ ঘটিয়েছে। আর যাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি সেই ব্রেন্ডাকে খুন করেছে। এই হলো তার অপরাধ। হ্যাঁ, বুঝলাম, কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি আইনের আশ্রয় নিতে পারতেন না? হয়তো পারতাম, কিন্তু আমার হাতে প্রমাণ কোথায় মিস্টার হোমস? আমি জানতাম আসল ঘটনা কি, কিন্তু গ্রামের লোকদের নিয়ে তৈরি জুরিকে এই রকম একটা উদ্ভট গল্প আমি বিশ্বাস করাতে পারতাম না। হয়তো পারতাম, হয়তো পারতাম না, কিন্তু হেরে যেতে আমি পারি না। আমার অন্তরাত্মা প্রতিশোধের জন্য অস্থির হয়ে উঠেছিল। মিস্টার হোমস, এর আগেও একবার আপনাকে আমি বলেছি, আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আইনের আওতার বাইরে, তাই শেষবারের মতো আইনকে নিজের হাতে তুলে নিতে এসেছিলাম। তাই হয়েছে। স্থির করলাম অন্যের যে পরিণতি সে ঘটিয়েছে, সে নিজেও সেই পরিণতির অংশীদার হোক। হয় তাই হবে, নইলে নিজের হাতেই তার উপযুক্ত ব্যবস্থা আমি গ্রহণ করব। এই মুহূর্তে সারা ইংল্যান্ডে আর কোনো লোক নেই যার কাছে জীবনের মূল্য আমার জীবনের তুলনায় খুবই সামান্য। সবই আপনাকে বললাম মিস্টার হোমস, বাকিটা তো আপনিই বলে দিয়েছেন। ঠিক যেমনটি আপনি বলেছেন, সারাটা রাত ছটপট করে কাটিয়ে সকালে আমি বাড়ি থেকে বের হলাম। তাকে আমি ঘুম থেকে জাগিয়ে তোলার অসুবিধার কথা ভেবে আপনি যেমনটি বলেছেন সেই মতোই কিছু পাথর সঙ্গে করে নিয়ে গেলাম এবং জানলায় ছুড়লাম। সে নেমে এসে বসার ঘরের জানালা দিয়ে আমাকে ঘরের ভিতরে ঢুকতে বলল। তার পাপের কথা তাকে জানালাম, বললাম তার পাপের বিচারক ও তার নিয়তি হয়েই আমি এসেছি। আমার হাতে রিভলভার দেখে বেচারা ভয়ে চেয়ারে বসে পড়ল। আমি ল্যাম্পটা জ্বালালাম, তার উপর গুঁড়োটা রাখলাম এবং ঘর থেকে চলে যাবার চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যা করব, এই ভয় দেখিয়ে জানালার বাইরে গিয়ে দাঁড়ালাম। 5 মিনিটের মধ্যেই তার মৃত্যু হলো। হায় ঈশ্বর, সে কি মৃত্যু! কিন্তু আমার হৃদয় তখন প্রস্তর কঠিন, কারণ এমন কোনো যন্ত্রণা সে তো সহ্য করল না যা আমার নির্দোষ প্রিয়তমা সহ্য করেছিল। এই আমার কাহিনী মিস্টার হোমস। কোনো প্রেয়সীকে ভালোবাসলে আপনিও নিজেও হয়তো এটাই করতেন। যাই হোক, এখন আমি আপনার হাতের মুঠোয়, আপনি যা খুশি তাই করতে পারেন। আমি তো আগেই বলেছি, কোনো জীবিত মানুষই মৃত্যুকে আমার থেকে কম ভয় করে না। শার্লক নীরবে কিছুক্ষণ বসে রইল, অবশেষে প্রশ্ন করল, আপনার ফিউচার প্ল্যান কি মিস্টার লিওন? আমি চেয়েছিলাম মধ্য আফ্রিকাতেই আমার সমাধি হোক। সেখানে আমার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। হ্যাঁ, সেখানে গিয়ে বাকিটা শেষ করুন। অন্তত আমি আপনাকে বাধা দিতে রাজি নই মিস্টার লিওন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর লিওন উঠে দাঁড়ালেন, গম্ভীরভাবে অভিবাদন জানালেন এবং তারপর বাগান থেকে চলে গেলেন। শার্লক পাইপটা ধরিয়ে পাউচটা আমার হাতে দিল। ধরো ওয়াটসন, ধরো। বিষাক্ত নয় এমন যে কোনো ধোঁয়াই এখন স্বাগত। ওয়াটসন, আশা করি তুমি আমার সঙ্গে একমত হবে যে এই ধরনের কেসে আমাদের হস্তক্ষেপ করার কথা নয়। স্বাধীনভাবে আমরা তদন্ত করেছি এবং স্বাধীনভাবেই আমরা সিদ্ধান্ত নিলাম। আই হোপ তুমি লোকটির নিন্দা করবে না। একদমই না। হ্যাঁ ওয়াটসন, আমি কখনো ভালোবাসিনি, কিন্তু যদি ভালোবাসতাম আর আমার প্রেয়সীর যদি এই পরিণতি হতো, তাহলে এই আইনের অমান্যকারী লায়ন হান্টার যে কাজ করেছেন আমিও হয়তো তাই করতাম। কে জানে। দেখো ওয়াটসন,
যা একান্তই স্পষ্ট তাকে ব্যাখ্যা করে তোমার বুদ্ধির অসম্মান আমি করতে চাই না। জানালার নিচে গোবরের স্তূপে পাথরের টুকরো দেখেই আমার অনুসন্ধানের সূত্রপাত হয়। চার্চের বাগানে ওই ধরনের পাথর ছিল না। ডক্টর লিওন এবং তার কটেজের দিকে খোঁজ নিতেই ওই ধরনের পাথর আমার চোখে পড়ল। তাছাড়া দিনের বেলাতেও ল্যাম্পটা জ্বলছিল এবং তার ঢাকনার ওপর কিছুটা গুঁড়ো অবশিষ্ট ছিল। ব্যাস, পরপর সূত্রগুলো মিলে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. Mr. Mortimer Treganisের ভূমিকায় অপূর্ব, মিস্টার হে এবং ডক্টর লিওনের চরিত্রে দীপক, শার্লক হোমসের ভূমিকায় সায়ন, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে অভিক, ট্রান্সলেশন, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।